ইয়াসের সামনেই সরোজিনীকে কাছে টেনে নিল রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বেদ সরোজিনীকে বলে, আপনি তো আমাকে বলেছিলেন এই আশাবরী ম্যাডামকে আমাকে কিডন্যাপ করতে হবে। আমি তো আপনার কথাতেই কিডন্যাপ করেছিলাম, আর আজকেও তো আমাকে এই কথাগুলো শিখিয়ে নিয়ে এসেছিলেন যাতে আমি এই কথাগুলো বলি যে আমার সঙ্গে উনি পালিয়ে গেছেন। না না, একটা মেয়ের জীবন আমি এভাবে নষ্ট করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না। তখনই রণসহ সবাই চমকে যায় কথা শুনে। তখন দেখা যাবে রাগিনীর বাবা বলে, হ্যাঁ তুমি বলো, তুমি ভয় পেও না, তুমি বলো, সবটা সত্যিটা বলো। তখন বেদ বলে, এই যে এই সরোজিনী ম্যাডামই আমাকে বলেছিল যেন আশাবরী ম্যাডামকে আমি কিডন্যাপ করি, আর আজকেও যেন ওনার নামে মিথ্যে কথা বলি। কিন্তু আমি আর পারলাম না, একটা মেয়ের জীবন এভাবে আমি নষ্ট করতে পারলাম না। ওইদিকে খুশি হয়ে যায় ইয়াশ। তারপরে দেখা যাবে রণ বেদের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলে, আচ্ছা, ও তোমাকে কিডন্যাপ করতে বললো আর তুমি কিডন্যাপ করে নিয়ে গেলে কেন? ও তো বললো যে তোমার সঙ্গে নাকি ও ইচ্ছে করেই গেছে। তখন রাগিনী বলে, যা শোনার শোনা হয়ে গেছে রণ, এখানে যা প্রমাণ হওয়ার হয়ে গেছে। এখানে সরোজিনী বলেছিল নিজেকে প্রমাণ করবে, কিন্তু ও করতে পারেনি। উল্টো তো ও নিজেই নাকি ইয়াশকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। তখনই দেখা যাবে ছোটকা বলে ওঠে, যেটা সত্যি সেটা সত্যের মতোই থাকবে, সেটা কখনোই মিথ্যে হবে না। কে যে মুখোশ আর কে যে মানুষ সেটা কিন্তু বোঝা যায় না। তখন সুমন বলে, চিন্তা করবে না, যেটা ঠিক সেটাই বুঝবে আমাদের রণ। রণ, তুই কিন্তু ঠিক বিচারটাই করবি। তখনই দেখা যাবে ডানা বলে, বড়দা ভাই, তোকে আমি কিছু বলতে চাই। তখন রাগিনী বলে, তোমরা কিছু বলার আগে এটাও আগে বলো, কার পারমিশন নিয়ে তোমরা এই বাড়ি থেকে বেরিয়েছিলে সেটা আগে বলবে, বুঝতে পেরেছো? তোমাদের খবর আছে, তোমরা কার থেকে পারমিশন নিয়ে তোমরা সরোজিনীর সঙ্গে বাইরে গিয়েছিলে, বলো, কার সঙ্গে গিয়েছিলে? তখনই ডানা বলে, সেই জন্য তো আমরা চুপ করে থাকবো না, আমরা সরোজের সঙ্গেই ছিলাম, আর সরোজিনীর সাথে থেকে দেখেছিলাম ও কিভাবে প্রমাণগুলো জোগাড় করেছিল। তা ভাই, ও মিথ্যে কথা বলছে, ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এই যে ইয়াস দিদি, ও কিন্তু একদম ঠিক মেয়ে নয়, ও মিথ্যে কথা বলছে, ও ছেলেটার সঙ্গে ইচ্ছে করে গিয়েছিল। আমি আর দি তো ছিলাম সরোজের সঙ্গে, আমরা সবটা দেখেছি, সবটা। তখনই সরোজিনী ইয়াসের দিকে তাকিয়ে থাকে, আর ইয়াস মাথা নিচু করে মনে মনে ভাবে, কি আমাকে ভেবেছিলে তো, কিছু প্রমাণ করবে পারলে না তো। তারপরে দেখা যাবে সরোজিনী সবার কথা শুনে বেদের গিয়ে কলার ধরে আর বলে, মিথ্যে কথা কেন বলছো? বলো, কেন মিথ্যে কথা বলছো? যেটা সত্যি সেটা এখানে বলো, বলো, না হলে তোমাকে আমি আজকে শেষ করে দেব। তখনই দেখা যাবে সবাই হা করে তাকিয়ে থাকে। তখন বেদ কোনো মতে সরোজের হাত থেকে পালিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন সরোজ তাকে ধরতে চেয়েও ধরতে পারে না। এদিকে এই কাণ্ডগুলো দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে রণ। তারপরে দেখা যাবে সরোজ আসলেই ইয়াসের মা বলে, কি কিছু প্রমাণ করতে পারলে না তো? এনেছিলে তো ভাড়া করে গুন্ডা, আমার মেয়েকে কিডন্যাপও করেছিলে এবারে বউ হওয়ার জন্য, কত কিছুই না করলে, বউ হয়েছো, কিন্তু কি করেছো, কিছু করতে পেরেছো? তখন ইয়াস বলে, উপরে না ভগবান আছে, সে দেখছে, সবটা দেখছে। তখনই এই কথাগুলো বলেই ইয়াস রণর কাছে আসে আর এসে বলে, রণ বেবি, দেখেছো তো, ও আমাকে কিডন্যাপ করেছিল, আর ও নিজে বিয়েটা করার জন্য এই কাজগুলো করেছে। তখনই ঠাম্মি আসে, আর ঠাম্মি এসে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সেই জন্য তো ইয়াসকে সরিয়ে সরোজিনী তোর বউ হয়েছিল। তোরা কেউ মানতে চাস বা না চাস, সব ভগবানের ইচ্ছে। সরোজিনী হলো এই বাড়ির লক্ষ্মী, বুঝতে পেরেছিস? তখন রণ বলে, আচ্ছা তোমরা যে যার মতো সবার মতামত দিয়ে দিচ্ছ, আমি যে আমি যে কিছু বলতে চাই সেটা কি তোমরা কেউ শুনেছো? কেউই তো শুনোনি। ওইদিকে দেখা যাবে দিয়ার ডানা ছুটে আসতে চায় রণর কাছে বলার জন্য। তখন রিনি বলে, না, তোদের উপর কিন্তু এমনিতেই বর্দাভাই রেগে আছে, সবাই রেগে আছে, তারপরে কিন্তু প্রচন্ড রেগে যাবে, তোরা কিন্তু একদম এখন ওখানে যাবি না। তখনই ডানা বলে, কেন যাব না? তারপরে ডানা সরোজিনীকে ধরে বলে, সরোজিনী, আমরা না হয় কিছু বলতে পারবো না, তুমি তো বলেছিলে সবকিছু তুমি প্রমাণ করে দেবে, তুমি বর্দা ভাইকে একদম ঠিক করে দেবে, বর্দা ভাই চোখ খুলে দেবে, তোমাকে কিন্তু পারতেই হবে। তখন সরোজিনী মনে মনে বলে, হ্যাঁ, আমাকে পারতেই হবে, এখান থেকে আমি কিছুতেই যাব না, কিছুতেই না, নিজেকে প্রমাণ করবই। তখনই সরোজিনী রাগিনীকে বলে, ম্যাডাম ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন, আমি সেদিন দেখেছি, ও ইচ্ছে করে এই ছেলেটার সঙ্গে চলে গিয়েছিল। তখনই টিনা বলে, এসব বলে না এখন আর কোনো লাভ হবে না। তখন সরোজিনী দিয়া ডানাকে বলে, তোমরা তো আমার সঙ্গে ছিলে, বলো, তোমরা তো আমার সঙ্গে ছিলে, তোমরা তো সবটা দেখেছো। তখন রাগিনী বলে, ওরা আবার কি বলবে, ওরা কি জানে। তখন টিনা বলে, এখন তো আর বলার কিছুই নেই, যা প্রমাণ হওয়ার প্রমাণ হয়ে গেছে, এখন শুধু এই বাড়ি থেকে তাড়ানোর পালা। এই মেয়েটাকে এই বাড়ি থেকে এক্ষুনি আমি তাড়িয়ে দেবো, এক্ষুনি, আর কাউকে তাড়াতে হবে না। তখনই সরোজিনী বলে, না, আমি কোথাও যাব না,
এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। তখন এই কথা শুনে রণ সরোজের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে সরোজিনী বলে, আচ্ছা, আমি তো এই বাড়ির বউ, তাহলে আমি এই বাড়ি থেকে কেন যাব? কেন যাব আমি? তখন রাগিনী বলে, তুমি তো বলেছিলে যে তুমি নিজেকে প্রমাণ করবে, কিন্তু তুমি প্রমাণ করতে পারোনি, তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তখন সরোজিনী বলে, আচ্ছা, আমি তো প্রমাণ নিয়ে এসেছিলাম। তখন এই কথাতেই রাগিনী বলে, শোনো, তোমার প্রমাণ যে সঠিক নয় সেটা তো প্রমাণ হয়ে গেছে। তখন রণা বলে, কিন্তু মম, এখানেও তো কিছু কথা থাকতে পারে। তখনই রতন বলে, না, যা কথা বলার হয়ে গেছে। এবার এই যে সরোজিনী না, বুলেট সরোজিনী, বুলেটের মতো বেরিয়ে যাও দেখি, এখান থেকে চলে যাও। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি নিজেই তো বলেছিলে নিজেকে প্রমাণ করতে না পারলেই তুমি এখান থেকে চলে যাবে। এবার তুমি এখান থেকে চলে যাবে। তখন ঠাম্মি এসে টিনাকে বলে, না টিনা, ও ঘরের লক্ষ্মী, ও যেদিন এই বাড়িতে এসেছিল লক্ষ্মীর মতো পায়ের ছাপ ফেলে এই বাড়িতে ঢুকেছিল নিজের অজান্তে। ও হলো এই বাড়ির ঘরের লক্ষ্মী। এই বাড়ি থেকে ওকে তাড়ানো যাবে না, বুঝতে পেরেছো? তাহলে ঘোর অমঙ্গল হবে। তখনই দেখা যাবে ছোটকা বলে, হ্যাঁ, বাড়ির বউ, বাড়ির বউকে কিছুতেই তাড়ানো যাবে না। শত হলেও তো ও রণর বউ, ওকে রণ সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। তখন সুমন বলে, হ্যাঁ তাই তো, এভাবে অবিচার করা যায় না। তখন রতন বলে, এতদিন তো জানতাম যে ছোট সব সময় সবার পক্ষ নেয়, এখন তো দেখছি সুমন তুইও পাল্টি খেয়ে যাচ্ছিস। তারপরে দেখা যাবে ছোট কাকি বলে, হ্যাঁ টিনা, ওকে একদম তাড়ানো উচিত হবে না। যাই হোক না কেন, রণ তো ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। তখনই রণ সবটা ভাবতে থাকে। আর তখন টিনা বলে, না, ও কিছুতেই এই বাড়িতে থাকবে না। ওকে আমি এখনই এই বাড়ি থেকে বের করে দেব। এই বলে টিনা সরোজের হাত ধরে টেনে বাইরে বের করে দেবে। তখনই রণ বলে, দাঁড়াও মামিমা, ওকে কেউ বের করে দেবে না। তখন তো সবাই রণর দিকে তাকিয়ে থাকে। তখন রণ সরোজকে বিয়ে করার কথা ভাবতে থাকে। তারপরেই ইয়াস যে ওকে মিথ্যে কথা বলেছে, ইয়াস যে ওই ছেলেটাকে চিনে না, সেই কথাটাও বুঝতে পেরেছে রণ, যে ইয়াস মিথ্যে কথা বলছে। তখন এই কথাগুলো বললেই তারপরেই রণকে এসে রাগিনী বলে, রণ, কি হলো? আর তখন ইয়াসও এসে বলে, রণ বেবি, কি হলো? তখন রণ বলে, না, এই বাড়ি থেকে ওকে বের করা যাবে না। তখন এই কথা শুনে ইয়াস পুরো চমকে যায়, আর ইয়াসের মাও। তখন রাগিনী বলে, কি বলছো তুমি বেটা? তখনই রণ বলে, হ্যাঁ মম, ওকে এ বাড়ি থেকে বের করা যাবে না, কারণ ও তো প্রমাণ এনেছিল। আর তাছাড়া ও এই বাড়ির বউ, তাই ওকে এই বাড়ি থেকে বের করা যাবে না। আর ইয়াস যে সত্যি কথা বলছে তারও কোনো প্রমাণ নেই কিন্তু। তখন তো এই কথা শুনে সরোজ খুশি হয়ে যায়। ওইদিকে ইয়াস গিয়ে রাগিনীকে বলে, ম্যাডাম, আপনি তো জানেন, আপনি তো জানেন আমি সত্যি কথা বলছি। তখনই রাগিনী রেগে যায় ইয়াসের উপর আর বলে, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। তারপরে ইয়াস চুপ হয়ে যায়। তারপরে রাগিনী রতনকে গিয়ে বলে, কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। তারপরে রণ বলে, হ্যাঁ, আমার কাছেও অনেকটা ধোঁয়াশা, কিছু বুঝতে পারছি না। কারণ ইয়াস যে ছেলেটাকে চিনে না সেটা আমি বিশ্বাস করি না। আর যার সঙ্গে চিনে না তার গাড়িতে উঠে তারপরে ইয়াস চলে গেল এখান থেকে, সেটা তো সেটা তো আমাদের ভাবতে হবে, তাই না? তখন ইয়াস এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে সরোজ বলে, হ্যাঁ, আমি সবার সামনে বলতে একটা কথা বাধ্য হচ্ছি। ইয়াস সেদিন সেই ছেলেটাকে জড়িয়েও ধরেছিল, আমি নিজে দেখেছি। কি ইয়াস, এবার আপনি কি বলবেন? তখন তো রাগিনী বলে, শোনো, তুমি এই বাড়িতে প্রমাণ আনবে বলেছিলে, তুমি প্রমাণ করে দেবে বলেছিলে যে ইয়াস যেটা বলছে মিথ্যা কথা, তুমি প্রমাণ করতে পারোনি। তখন রণ বলে, মম, ও তো প্রমাণ এনেছিল, সেটা সত্যি না মিথ্যে সেটা তো কেউই জানে না, তাই না? কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে ও কেন এই বাড়িতে থাকতে পারবে না? এই বাড়ি থেকে ওকে তাড়ানো যাবে না। তারপরেই রাগিনীকে সরোজ বলে, ম্যাডাম, আমি প্রমাণ করে দেব, আমি যে সত্যি কথা বলছি সেটা আমি প্রমাণ করে দেব। তখন সরোজ মনে মনে বলে, আমাকে যে প্রমাণ করতেই হবে, এ বাড়ি থেকে আমাকে বের হলে চলবে না। ওইদিকে দেখা যাবে রাগিনী আর রতন তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে সরোজ বলে, হ্যাঁ, এই বাড়িতে আমি থাকবো। আর তাছাড়া আপনারা তো বলেন যে এই চ্যাটার্জি বাড়ির সম্মান রয়েছে, তাহলে আমি তো এই বাড়ির বউ, আমাকে যে আপনারা তাড়িয়ে দিতে চান, কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, সেটাতে কি আপনাদের চ্যাটার্জি বাড়ির সম্মান থাকবে? তখনই সরোজ রণকে গিয়ে বলে, আপনি তো আমাকে মিডিয়ার সামনে নিজে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন, তাহলে এখন যদি আমাকে বের করে দেন, তাহলে আপনাদের চ্যাটার্জি বাড়ির সম্মানটা কোথায় থাকবে? তখনই দেখা যাবে দিয়ে আসে রণর কাছে আর এসেই বলে, দা ভাই, আমি চাই তুই ঠিক সিদ্ধান্তটা নে, সবকিছু তুই বিচার কর, আমি জানি তুই একদম ঠিক সিদ্ধান্ত নিবি। তখনই ডানা এসে বলে, বর্ধ ভাই, তুই বিশ্বাস কর, শরৎ যা বলছে একদম ঠিক কথা বলছে। ও কিভাবে প্রমাণগুলো জোগাড় করেছিল সেটা আমি আর দি সঙ্গে ছিলাম, আমরা পুরোটা দেখেছি। এখানে ইয়াস আর বেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিল, সবকিছু মিথ্যে, কিন্তু সেটা তো বিশ্বাস করবি না, তোদের কাছে তো প্রমাণ চাই, তাই তো? তখন রণ বলে, হ্যাঁ, প্রমাণ ছাড়া
আমি কিচ্ছু বিশ্বাস করব না, কিচ্ছু না। তখনই সরোজিনীকে রণ বলে, আপনি এই বাড়িতে থাকতে হলে আমার স্ত্রী হিসেবে থাকতে হবে। কিন্তু আপনাকে তো আমি আমার স্ত্রী হিসেবে মানি না। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সরোজ। তারপর রণ বলে, হ্যাঁ, কিন্তু আপনাকে আপনাকে এখানে আমি থাকতে অনুমতি দিলাম। আপনি আমার স্ত্রী হয়ে আমার ঘরে থাকতে পারবেন। এখন থেকে যা বলার আপনি বাইরে কোনো কথা বলবেন না। আপনি যা বলার ঘরে বলবেন। আপনি বাইরে কোনরকম কোনো গন্ডগোল সৃষ্টি করবেন না। বুঝতে পেরেছেন? তখন এই কথাগুলো শুনে সরোজ চমকে যায়। তখনই ইয়াসের সামনে সরোজিনীর হাত ধরে বলে, চলুন, ঘরে চলুন। এই বলে ঘরে নিয়ে চলে যায় রণ। তারপরে দেখা যাবে রণ জামাকাপড় চেঞ্জ করছে। তখন সরোজ বলে, আচ্ছা, আপনিই তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন। আবার হঠাৎ করে আমাকে বাড়িতে থাকতে দিলেন কেন? তখন রণ বলে, আপনিও তো এই বাড়িতে থাকার জন্য অনেক কিছু করছেন। আপনিও এই বাড়িতে থাকতে চান কেন? তখনই সরোজ মনে মনে বলে, আমি কেন থাকতে চাই সেটা তো আমি বলতে পারবো না। আমি মিথ্যেও বলতে পারবো না। তারপরে রণ দরজাটা খুললেই সরোজ পড়ে যেতে লাগলেই রণ সরোজকে ধরে ফেলে। আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন রণ বলে, আমি কিন্তু মিথ্যে পছন্দ করি না। আপনি কিন্তু সত্যিটা এখনো বলেননি যে আপনি কেন এখানে পড়ে আছেন, কেন থাকতে চান? তখনই সরোজ মনে মনে বলে, আমি কেন থাকতে চাই সেটা তো আমি কাউকে বলতে পারবো না। তারপরে সরোজ বলে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছি। আপনি কেন আমাকে যেতে দিলেন না? বলুন তো? আপনি কেন আমাকে রেখে দিলেন এখানে? সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই রণ সরোজকে নিজের মায়ের ছবির সামনে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলে, ইনি হলেন আমার মা। তখন সরোজ ওর মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকে। তখন রণ ছবিটা নিয়ে বলে, আমার মা আমাকে যেদিন চলে গিয়েছিল সেদিন বলেছিল যে আমি আবার ফিরে আসব। কিন্তু জানেন তো, আর কোনোদিনও ফিরে আসেনি। আমার মা আমার কাছে আর ফিরে আসেনি। তাই তারপর থেকে সবাই আমাকে এটা বলেছে যে আমার মা নাকি আর কখনো ফিরে আসবে না। সেটাই আমি বিশ্বাস করেছি। কিন্তু জানেন তো, আমার মার কাছ থেকে আমার এটাই জানা হলো না যে আমার মা আমাকে কতটা ভালোবাসে। আমার মা আমাকে বড় হয়ে কি হতে দেখতে চায় সেটাই জানা হলো না। অনেকগুলো প্রশ্ন আর উত্তর আমি পাইনি। অনেকগুলো প্রশ্ন আমার রয়ে গেছে সরোজ। তাই আমি কাউকে যতক্ষণ না পর্যন্ত উত্তরগুলো না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাউকে যেতে দেব না। কাউকে না। আমার অজানা অনেকগুলো প্রশ্নের উত্তর চাই, যেগুলো আমার চাই। তখনই সরোজ রণর চোখে জল দেখে চমকে যায় আর নিজেরও চোখ দিয়ে জল চলে আসে। তখনই সরোজ মনে মনে বলে, আপনি তো আপনার মায়ের জন্য কষ্টটা আমাকে বলতে পারছেন। আমিও তো আমার বাবা মাকে খুব মিস করি। কিন্তু আমার বাবা মায়ের জন্য হওয়া কষ্টটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। কারোর সঙ্গে বলতে পারছি না। আমার মনে যে আরো বেশি কষ্ট, আরো বেশি। একটা পাষাণ মানুষও কষ্ট পেলে এতটা এতটা চোখে জল আসতে পারে আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।